বাড়িতে লিকুইড দুধের গাই দুধের দই বসাচ্ছেন, দই বসছে না, দই যেমনভাবে বসিয়ে রাখছেন সেই জল রকমই কিন্তু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা কেন হচ্ছে? কারণ আপনারা মিষ্টির দোকানে যেভাবে কারিগরেরা দই বসায়, মানে আমরা যেভাবে বসাই, তার যে একটা প্রসেস আছে, মিষ্টি কতটা দিতে হবে, চিনির পরিমাণ কতটা, ক্যারামেল দিতে হবে, কতটা দুধটাকে ফুটিয়ে মারতে হবে, মাটির ভাঁড়গুলোকে ধুয়ে বসাতে হয় না শুকনো বসাতে হয়, এই রকম ছোট ছোট অনেক কিছু টিপস আছে। সেই টিপসগুলো আপনারা যদি জেনে যান তাহলে দই বসানোর ক্ষেত্রে আর অসুবিধা হবে না। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। তাহলে বন্ধুরা, এখানে লিকুইড দুধের দই বসানোর জন্য সবার প্রথমে যেটা লাগছে, আমি ক্যারামেলের দই করব। সেজন্য দেখুন আমি এখানে 50 গ্রামের মতো চিনি এখানে আমি দিলাম। মানে 1 লিটার যেহেতু গাই দুধের দই করব, সেজন্য এখানে 50 গ্রামই কিন্তু আমি চিনি দিলাম। ওই চিনিটাকে আমি লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটিকে রেখে আস্তে আস্তে এইভাবে, কিন্তু জল দেব না, শুধু চিনিটাকে এইরকম কুক করব। করতে করতে দেখবেন চিনিটা একদম গলেছে, এইরকম একটা লাল কালার এসে গেছে আর ব্রাউন ব্রাউন কালার। যখনই এইরকম কালার এসে যাবে তখনই গ্যাসের ফ্লেমটিকে একদম অফ করে দেবেন। করে দেওয়ার পর 1 কাপ জল নিয়ে আস্তে আস্তে এর ক্যারামেলটার ভেতরে দিতে থাকবেন। আর এখানে বন্ধুরা কখনোই দুধ দেবেন না, দুধ দিলেই কিন্তু ক্যারামেলটা নষ্ট হয়ে যাবে, ছানা কেটে যাবে। এইগুলো হচ্ছে কারিগরি প্রসেস। কারিগরেরা সবসময় এরকম জল দিয়েই কিন্তু ক্যারামেলটা তৈরি করে রাখে। এই ক্যারামেলটাকেও কিন্তু আপনারা বাড়িতে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এবারে দেখুন ক্যারামেলটা তৈরি হয়ে যাবার পর আমি কিন্তু একটা বাটিতে তুলে নিলাম। আশা করি ক্যারামেল তৈরির ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবারে যে কড়াতে করে আমি ক্যারামেলটা তৈরি করেছিলাম, ওই কড়াটাই আমি গ্যাসেতে বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম রেখে। আর এতে অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার প্যাকেটজাত লিকুইড দুধ। আপনারা চাইলে দেশি গরুর দুধটাও এখানে ব্যবহার করতে পারবেন। এবারে দুধটাকে আমাকে ফোটাতে হবে, তার জন্য আমি এখানে 1 চামচের মতো চিনি প্রথমে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এটা কেন দিলাম? কারণ এটা সাধারণত চিনিটা দিয়ে দিলে দুধটা কড়ার তলাতে ধরে যাবার সম্ভাবনা খুব কম থাকে। তো বন্ধুরা, এইভাবে লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটিকে রেখে 5 থেকে 10 মিনিট আপনারা দুধটাকে এইভাবে ফোটাবেন। আর তার মাঝে 4টে ছোটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দেবেন। এইভাবে ফোটালেই দেখবেন 1 লিটার দুধটা 750 ml এর মধ্যে কিন্তু আপনাদের চলে আসবে। আর এইভাবে ফোটাতে ফোটাতে যখনই দেখবেন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, তখনই কিন্তু এতে দিয়ে দিতে হবে চিনি। তো বন্ধুরা, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, চিনি কিন্তু বেশি দিলে হবে না। এখানে মিনিমাম চিনি লাগবে 175 গ্রাম। 150 গ্রাম দিলেও কিন্তু হবে। তো যেহেতু আমি এখানে 50 গ্রাম ক্যারামেল তৈরি করে নিয়েছি, সেজন্য আমি এখানে চিনিটা দিলাম 125 গ্রাম। মোট চিনি আমি ব্যবহার করলাম 175 গ্রাম। এই ব্যাপারটা মাথায় রাখবেন। আপনারা 150 গ্রাম চিনিও দিতে পারেন, কিন্তু কখনোই আপনারা এর থেকে বেশি পরিমাণ চিনি দেবেন না, তাহলে দুধটা কিন্তু খুব মিষ্টি হয়ে যাবার জন্য দই বসতে আপনাদের দেরি হবে, বা দই আপনারা বসাতে গেলেও অনেক সমস্যায় পড়ে যাবেন। এবারে দেখুন এখানে যে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি, চিনিটা দেবার পর আমি কিন্তু দুধটাকে আরও 5 মিনিট ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেবার পর এরপরে আমি ক্যারামেলটা এখানে অ্যাড করলাম। ক্যারামেলটা দিয়েও কিন্তু আমি 1 মিনিট ফোটালাম। তাহলে আমি এখানে কতক্ষণ ফোটালাম? 10 মিনিট, 15 মিনিট আর 1 মিনিট, 16 মিনিট। 16 মিনিট মোট আমার প্যাকেজ লেগেছে ফোটানোর। এইভাবে ফুটিয়ে নেবার পর আমার এখানে দুধ রেডি হয়ে গেছে। দুধে গ্যাসের ফ্লেমটি একদম অফ করে দেওয়ার পর এইভাবে একটু ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নিলেই দেখবেন ওপরে এরকম একটা ফেনা বসে যাবে। এই ফেনাগুলো কিন্তু একটু ভালো করে ফাটাতে হবে। এই যে আমি ফাটাচ্ছি দেখুন, এই যে এইভাবে ফাটাতে হবে। ফাটালে দেখতে পাবেন এই যে ওপরে যে একটা ফেনা আসছে, এটা কিন্তু দইয়ের ওপরে একটা ক্রিম হবে, ওই ক্রিম হিসাবে এটা জমবে। তো সেজন্য এইভাবে যদি একটু ফাটিয়ে নিতে পারেন তাহলে কিন্তু দইয়ের কোয়ালিটিটা খুবই ভালো আসবে। তো চলুন এবার দইটা আমি বসাচ্ছি, কীভাবে বসাচ্ছি একবার দেখে নিন। তো এই যে আমি দইটা নিয়েছি 100 গ্রাম, এই দইটাকে প্রথমে আমি এটাকে ফেটিয়ে নেবো, ঠিক আছে? মানে যে আমি দই বীজ বা দইয়ের সাজা ব্যবহার করছি, সেটা হচ্ছে আমি মিষ্টির দোকান থেকে 100 গ্রাম মিষ্টি দই দিয়ে বসাবো। আপনারা চাইলে যদি টক দই করেন তাহলে এখানে 75 গ্রাম নেবেন, আর মিষ্টি দই হলে 100 গ্রাম নেবেন। এইভাবে কিন্তু দইটাকে একটা বাটিতে নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেবার পর এতে অল্প পরিমাণ ওখান থেকে একটু গরম দুধ দিয়ে এতে দেবেন, দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে চামচে করে ফাটিয়ে নেবেন। ফাটিয়ে নিলেই দেখবেন দইটা যে সাজাটা একদম পারফেক্টভাবে একটা ক্রিমের মতো হয়ে যাবে। সাজাটা ফাটিয়ে নেবার পর আমি এখানে যে মাটির পাত্রগুলো দিয়ে দই বসাবো, ওই মাটির পাত্রগুলো কখনোই আপনারা জল দিয়ে ধোবেন না। জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু দই আপনাদের আর বসবে না। সেজন্য শুকনো ভাঁড়কে মুছেই আপনাদেরকে ব্যবহার করতে হবে। দুধটা কতটা গরম আছে সেটা দেখতে হবে। তার জন্য দেখুন এখানে আমি এইখানে পজিশনটা দেখুন,
এই যে দুধটা আমাকে দেখতে হবে হাত ছোঁয়া গরম হচ্ছে কি। এই যে আমার হাতটা ডুবিয়ে রাখা যাচ্ছে এরকম অবস্থায়, খুব গরম থাকলে হবে না, মোটামুটি একটু হাত ছোঁয়া গরম থাকতে হবে। এই যে আমি হাতটা ডুবিয়ে রাখতে পারছি এই অবস্থায়। তার দইয়ের দুধটা এরকম হাত ছোঁয়া গরম অবস্থায় এসে গেলেই যে দইয়ের সাজাটা আমি রেখেছিলাম, ফেটিয়ে নিয়েছিলাম, সেটা আরেকবার ভালো করে ফাটিয়ে নেব। নিয়ে এতে আরেকটু পরিমাণ গরম দুধ ওখান থেকে দিলাম, দিয়ে আরেকবার ভালো করে ফাটিয়ে নিয়ে এতে আমি সবটা দিয়ে দেবো। দেবার পর এই সাজাটিকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ আমি কিন্তু মেশাবো না, তাহলে কিন্তু দুধটা আরও ঠান্ডা হয়ে যেতে পারে। তার জন্য দেখুন আমি এখানে প্রথমে একটু অল্প করে দুধ ওই বাটিতে দিলাম, যেহেতু ওতে আরেকটু সাজা লেগে আছে। তো ওই যে সাজাটা লেগে আছে ওটাকে আমি মাটির পাত্রতে, দুটো পাত্রতে আমি দিয়ে দিলাম। দেবার পর ওই যে সাজাটা, ওই সাজাটাকে আমি মাটির পাত্রের গায়ে একটু ভালো করে মাখিয়ে দেবো। তাহলে কি হবে, দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমতে সাহায্য করবে। এইভাবে করে নেওয়ার পর আমি এখানে দুধটা অল্প অল্প করে নিয়ে ওই ভাঁড়েতে দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আপনারা এই কাজটা একটু তাড়াতাড়ি করবেন, কারণ যেহেতু এখানে দইয়ের যে দুধটা হাত ছোঁয়া গরম অবস্থায় এসে গেছে, ওই দুধটা ঢালতে ঢালতে বেশি দেরি করলে ওটা আরও ঠান্ডা হয়ে যেতে পারে। তো বন্ধুরা এইভাবে কিন্তু তাড়াতাড়ি করে দিয়ে দেবেন। আমার এখানে দেখা যাচ্ছে আরেকটা কাপে ব্যবহার করতে হবে, এই জন্য আমি আরও একটা কাপ দিয়ে দিলাম। দেওয়ার পর ওই ননস্টিকের কড়াতে একটা ঢাকনা থাকে, কাঁচের ঢাকনা, ওই কাঁচের ঢাকনাটা ওপর থেকে আমি লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর ওই যে ছিদ্রটা আছে, ওই ছিদ্রের মুখে একটা কাগজ লাগিয়ে দেবো। দই বসানোর ক্ষেত্রে এই স্টেপটাও কিন্তু আপনাদের অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এই স্টেপেতেই কিন্তু যে দইগুলো জমতে চায় না। তো বন্ধুরা এইভাবে আপনাদেরকে গরমটাকে ধরে রাখতে হবে, যে হাত ছোঁয়া গরমটা দইটা বসানো হয়েছে, ওই গরম হাওয়াটা যেন বাইরে বেরিয়ে না আসে, বা বাইরের যেন ঠান্ডা বাতাসটা ভেতরে প্রবেশ না করে মিনিমাম 6 ঘন্টা। সেজন্য চারিদিকটা একটু ভালো করে গরম কাপড় চাপা দিয়ে এইভাবে কিন্তু 6 ঘন্টা আপনাদেরকে ওয়েট করতে হবে। এইভাবে রেখে দিয়ে অন্তত 6 ঘন্টা আমি ওয়েট করব। 6 ঘন্টা পরে এটা এসে আমি খুলে নেব, ঠিক আছে। এই যে 6 ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে রাখার পর এবারে দেখুন আমি এটাকে খুলে নিচ্ছি। 6 ঘন্টা পরে আমি এটাকে খুলছি, খুলে দেখব যে দইটা আমার বসেছে কিনা। যদি দেখি দইটা বসে যায় তাহলে ভালো, আর না যদি দেখা যায় যে দইটা একটু হালকা ঠলঠল করছে, তাহলে আরও 2 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে। নাহলে ওই কড়াতে কিছুক্ষণ আপনারা গ্যাসে চাপিয়ে একটু গরম করে 1 গ্লাসের মতো জল দিয়ে গরম করে আরও যদি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেন, তাহলে দইটা জমে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমার 6 ঘন্টা পরে দইটা আমার পারফেক্ট জমে গেছে। সেজন্য আমি এখানে আর ঢাকা দেবো না, এবার এটাকে খুলে নেব। আপনাদের দই যদি মনে হয় যে একটু ঢলঢল করছে, দই জমেনি, সেক্ষেত্রে আরও আপনারা 2 ঘন্টা ওয়েট করবেন, তাহলেই কিন্তু এটা পারফেক্টভাবে হয়ে যাবে। এবারে দেখুন আমার যে দইটা হয়েছে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রেখে দেওয়ার পর এটাকে উল্টে দেখাচ্ছি। দেখুন দইটা যে পারফেক্টলি কত সুন্দরভাবে জমেছে সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি উল্টে দিচ্ছি, তাতেও কিন্তু দইটা পড়ছে না, তার মানে এখানে দইটা খুব সুন্দরভাবে জমাটি হয়েছে। এবারে দইটাকে আমি কেটে দেখাবো যে কতটা চাপ হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। চামচটা দিয়ে যখন আমি কাটছি একদম সন্দেশের মতো উঠে আসছে। আর যে জায়গাটা আমি গর্ত করে নিয়েছি ওই জায়গাটায় যদি আপনারা 2 থেকে 4 ঘন্টাও রেখে দেন বা একদিন রেখে দেন, তবুও কিন্তু ওই গর্তটাতে জল আসবে না, কারণ দইটা কিন্তু সেইভাবেই কিন্তু পাক তৈরি করেই বসানো হয়েছে। আর আপনারা যদি এই রকম পাকে যদি দইটা সঠিকভাবে বসাতে পারেন, তাহলে এই দইটা বসাতে আপনাদের কোনো অসুবিধাই আর হবে না। তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে।